এখানে উপস্থিত ছাত্র যুব সংগঠনের অন্যান্য নেতৃত্ব এবং তার সাথে এই হাসপাতাল চত্বরে দীর্ঘক্ষণ ধরে যারা আমাদের বক্তৃতা শুনছেন, এই সভার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হয়েছেন, তাদের প্রত্যেককে আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। কারণ যে দাবি নিয়ে আমরা এখানে অবস্থান করছি, আপনারাও কোথাও না কোথাও গিয়ে হাসপাতাল রক্ষার দাবিতে চলতে থাকা এই অবস্থানের সাথে সহমত পোষণ করছেন। এখন হাসপাতালে কোনো দুস্থ রোগী গিয়ে যখন ভর্তি হয়, ডাক্তারেরা মাঝে মধ্যে বলেন যে 72 ঘন্টা সময় দিচ্ছি, যা হবে ওই 72 ঘন্টার মধ্যে দেখতে হবে। আমরা হাসপাতালের বাইরে থেকে এই অবস্থান মঞ্চ থেকে এখানকার স্বাস্থ্যের প্রশাসনকেও বলছি, আমরাও আপনাদেরকে 72 ঘন্টা সময় দিচ্ছি। এই 72 ঘন্টা 3 দিন এখানে অবস্থান চলবে। এই 3 দিনের মধ্যে এই হাসপাতাল তাকে কেন্দ্র করে যা যা অব্যবস্থা গজিয়ে উঠেছে, সেই অব্যবস্থার নিরাময় না হলে আমরা এখান থেকে উঠে গিয়ে হাসপাতালের সুপারের ঘরের সামনে গিয়ে এই অবস্থান বিক্ষোভ চলবে। এখন আপনারা দেখেছেন সকাল থেকে এখানে আমরা যারা এসএফআই করি, ডিওয়াইএফআই করি, আমাদের কর্মী সমর্থকেরা হাসপাতাল বাঁচাও, জীবন বাঁচাও এই স্লোগান দিয়ে হাসপাতালে ডাক্তার নিয়োগ, নার্স নিয়োগ, চিকিৎসা পরিকাঠামোর উন্নয়নের দাবি নিয়ে এখানে অবস্থান করছে। এই রোদের মধ্যে বৃষ্টি হলে বৃষ্টি পড়তো, রোদ হলে রোদ হতো, তার মধ্যে দাঁড়িয়ে আমরা এখানে অবস্থান করছি। আর টিভির পর্দায় আজকে যদি সকাল থেকে টিভির পর্দাটা খোলেন, তাহলে দেখতে পাবেন তৃণমূলের একজন এমএলএ মুর্শিদাবাদের জীবন কৃষ্ণ সাহা শিক্ষক দুর্নীতিতে এত টাকা চুরি করেছে, ইডির হাত থেকে বাঁচতে গিয়ে পাঁচির টপকে ড্রেনে গিয়ে পড়েছে, ইডি তাকে ড্রেন থেকে তুলে এনেছে। তাহলে এই সময় দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে দুটো পক্ষ খুব সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। এক, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, যারা সরকারি হাসপাতাল, সরকারি স্কুল, সরকারি পরিকাঠামো তাকে বাঁচানোর জন্য আন্দোলন করছি, রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে, রোদে ঘেমে, পুলিশের মার খেয়ে, বেকারের কাজের দাবিতে, গরিবের চিকিৎসার দাবিতে লড়াইয়ের ময়দানে রয়েছি। আরেক পক্ষ এই তৃণমূল আর বিজেপি, যারা প্রত্যেকটা দিন গরিব মানুষের স্বপ্ন চুরি করে টাকার পাহাড় গড়ছে। ওই লুটে খাওয়াদের বিরুদ্ধে, খেটে খাওয়া মানুষদের, সহায় সম্বলহীন মানুষদের পক্ষে দাঁড়িয়ে আমরা এখানে এই অবস্থান করছি। এই অবস্থান আজকে চলেছে হাসপাতাল বাঁচানোর জন্য, এই অবস্থান আগামীকাল চলবে, এই অবস্থান আগামী পরশুদিন পর্যন্ত চলবে। আমরা 72 ঘন্টা সময় দিয়েছি। আমরা এই 72 ঘন্টা সময় দিয়ে এই হাসপাতালের সুপারকে, শুধু সুপার একা তো নন, এর সাথে অনেক রথী মহারথীরা যুক্ত আছে, আমরা তাদের এই গোটা প্রশাসনকে বলতে চাই, এই 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে নিশ্চিত করতে হবে যাতে এই হাসপাতালে সিসিইউ বেডের সংখ্যা বাড়ে। আপনাদেরকে নিশ্চিত করতে হবে যাতে এই হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা বাড়ে। আপনাদেরকে নিশ্চিত করতে হবে যাতে এই হাসপাতালে আইসিইউ অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হয়। যে গরিব রোগীদেরকে কথায় কথায় আপনারা বর্ধমানে রেফার করে দিচ্ছেন, তারা বর্ধমান অ্যাম্বুলেন্স নিয়ে যাবে কিভাবে? মুমূর্ষ, দুস্থ, গরিব যে রুগী, সেই রুগীদেরকে বিনা পয়সায় অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে হবে, তার দাবি আমরা এখান থেকে করছি। এই যে ব্লাড ব্যাংক, সিউড়িতে একটা ব্লাড ব্যাংক আছে, গোটা বছর ধরে আমরা যারা এসএফআই ডিওয়াইএফআই করি, কয়েকশো রক্ত আমরা প্রতি বছর ডোনেট করি। আর অন্যান্য বিভিন্ন ক্লাব সংস্থা আছে যারা কয়েকশো হাজার রক্তদান এই ব্লাড ব্যাংকে করে। তারপরেও যখন গরিব মানুষেরা অ্যাক্সিডেন্টাল পেশেন্ট থেকে শুরু করে, গর্ভবতী মহিলারা থেকে শুরু করে রক্তের অভাবে ভুগতে থাকে, তারা ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত পায় না। কোথায় যাচ্ছে সেসব রক্ত? এর আগের বক্তারা বলেছেন দীর্ঘক্ষণ ধরে অবস্থান চলছে, খুব বেশি কথা বাড়াবার তো প্রয়োজন নেই, কিন্তু এই কথা তো বুঝতে হবে যে এই হাসপাতালে কারা চিকিৎসা করতে আসে। এই অঞ্চলে এই যে ছোট ছোট ফুটপাতের দোকান, খাবারের দোকান, কেউ পান বিড়ি সিগারেট বিক্রি করছেন, জলের বোতল বিক্রি করছেন, টোটো চালাচ্ছেন, অটো চালাচ্ছেন, যারা আগের ভোটার তৃণমূলকে ভোট দিয়েছেন, বিজেপিকে ভোট দিয়েছেন, যাদের বাড়ির লোকেরা পরিযায়ী ঘর ছাড়া শ্রমিক হয়ে কেরল, গুজরাটে কাজ করতে চলে গেছে, খেটে খাওয়া মানুষ, দোকান, ছোট দোকান, মধ্যবিত্ত, গরিব, সেই রকম বাড়ির লোকেরাই সরকারি হাসপাতালে চিকিৎসা করতে আসে। সেই রকম বাড়ির ছেলেমেয়েরা সরকারি বিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে যায়।
আমরা দেখতে পাচ্ছি একই সাথে সরকারি স্কুল, সরকারি হাসপাতাল, শিক্ষা, স্বাস্থ্য, তার সমস্তটাকে বেচে দেওয়া হচ্ছে, সমস্তটাকে তুলে দেওয়া হচ্ছে, উঠিয়ে দেওয়া হচ্ছে। আজকে এই গোটা সিউড়ি জুড়ে এই সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া আরো 2-3টে প্রাইভেট নার্সিং হোম তৈরি হয়েছে। আরো একটা নতুন নার্সিং হোম তৈরি হয়েছে এই 2-3 দিন আগে হাই রোডের পাশে। এই সরকারি হাসপাতালগুলোকে কেন এই অবস্থা করা হচ্ছে? কেন হাসপাতালে ডাক্তার নিয়োগ করা হচ্ছে না? কেন নার্স নিয়োগ করা হচ্ছে না? কারণ এই হাসপাতালে এসে জাল স্যালাইন নিয়ে লাইগেশন করতে গিয়ে হাত পা ভাঙা রুগীরা যখন প্রত্যেকটা দিন মৃত্যুর মুখে যায়, যখন মানুষের মধ্যে এই বিশ্বাস তৈরি হয়ে গেছে যে সিউড়ি হাসপাতালে রুগী ভর্তি হওয়া মানে সেই রুগীকে চিতায় উঠতে হবে, সিউড়ির মানুষদের কাছে, ঝাড়খণ্ডের মানুষদের কাছে, বীরভূম জেলার মানুষদের কাছে একথা বিশ্বাস হয়ে গেছে, একথা তাদের মাথার মধ্যে ঢুকে গেছে যে সিউড়ি হাসপাতালে আপনি যদি চিকিৎসা করতে আসেন তাহলে আর দুপায়ে হেঁটে বেরোতে পারবেন না। স্টেশনে করে এসেছেন আর তারপরে আপনার দেহটা মর্গে গিয়ে তিলপাড়া অথবা বক্রেশ্বর অথবা ভুইকোটতলার চিতাতেই আপনার দেহটা জ্বলবে, নইলে কবরস্থানে গিয়ে আপনার দেহটাকে মাটিতে পুঁতে দিতে হবে। কারণ সিউড়ি হাসপাতালে ঢোকা মানে আপনি আর জীবন নিয়ে ফেরত আসবেন না। কেন করা হচ্ছে এরকম? তার কারণ সরকারি হাসপাতালে যদি রোগীরা চিকিৎসা পেয়ে যায়, তাহলে প্রাইভেট যে হাসপাতালগুলো তৈরি হয়েছে, প্রাইভেট যে নার্সিং হোমগুলো তৈরি হয়েছে, সেই নার্সিং হোমের মালিকদের পকেটে টাকা ভরবে না। প্রাইভেট নার্সিং হোমগুলোর মালিক কারা? এখানকার চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য নেতারা। এই যে নতুন নার্সিং হোমগুলো তৈরি হচ্ছে, সে প্রত্যেকটা নার্সিং হোমের মালিকানার মধ্যে চেয়ারম্যানদের টাকা আছে, তৃণমূলের নেতা মন্ত্রীদের টাকা আছে, বিজেপির নেতা মন্ত্রীদের টাকা আছে এই প্রাইভেট নার্সিং হোমগুলোতে। তাই সরকারি হাসপাতালকে ভেঙে গুড়িয়ে দাও। সরকারি হাসপাতালে নার্স নিয়োগ করবে না, সরকারি হাসপাতালে ডাক্তার নিয়োগ করবে না, টেকনিশিয়ান নিয়োগ করবে না, সিটি স্ক্যানের মেশিন রাখবে না, এমআরআই মেশিন রাখবে না, অ্যাম্বুলেন্স থাকবে না, আইসিইউ অ্যাম্বুলেন্স থাকবে না, ব্লাড ব্যাংকে রক্ত থাকবে না। স্বাভাবিকভাবেই গরিব মানুষেরা তাদের ঘটি বাটি বিক্রি করেও প্রাইভেট হাসপাতালগুলোতে যাবে, আর সেখানে গিয়ে তৃণমূল বিজেপির যে নেতাদের টাকায় এই প্রাইভেট হাসপাতালগুলো গজিয়ে উঠেছে, তাদের পকেট ভর্তি হবে, ওদের পকেট ভর্তি হবে। আর আপনার বাড়ির মায়ের কোলের যে সন্তানটা, তার কোল ফাঁকা হয়ে যাবে। যে সন্তান প্রত্যেকটা দিন যত্ন আদর যত্ন করে বড় করেছিলেন, তার মায়ের কোল থেকে সেই সন্তানটার মৃতদেহ ভাসবে। এটাই আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যের সরকার, এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, এই রাজ্যের প্রশাসন তাদের অবস্থায় পরিণত হয়েছে। এই হাসপাতাল মানে কি? একটা সরকারি স্কুল, সরকারি স্কুলে যখন মিড ডে মিলের খাবার খাওয়ানো হয়, তখন ওই মিড ডে মিল খাবারের যখন ছেলেমেয়েরা একসাথে বসে খাবার খায়, তখন সেখানে কেউ জাত ধর্মের পার্থক্য খুঁজতে যায় না। মিড ডে মিলের লাইন দিয়ে খাবারের সময় কেউ খুঁজতে যায় না কার পদবী রায় আর কার পদবী রহমান। ঠিক একইভাবে সরকারি হাসপাতালে যখন আউটডোরে গিজ করে পেশেন্টরা লাইন দেয়, তখন ডাক্তারবাবু জাত খুঁজতে যান না, ধর্ম খুঁজতে যান না। এই হাসপাতাল, এই স্কুল, এগুলো হচ্ছে আমাদের দেশের সেই পরিকাঠামো যেখানে নানা ভাষা, নানা জাত, নানা ধর্ম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ একসাথে চিকিৎসা পাওয়ার কথা, শিক্ষা পাওয়ার কথা। সেই জায়গাগুলোকে আস্তে আস্তে ভেঙে দেওয়া হচ্ছে। আমরা এখানে বলছি শুধুমাত্র যারা আমাদের এই ধর্ণা মঞ্চে সকাল থেকে আছেন, যারা সকাল থেকে আমাদেরকে সমর্থন করেছেন, যারা আমাদের রাজনীতিতে বিশ্বাস করেন, যারা আমাদেরকে ভোট দেন, তাদের জন্য শুধু সরকারি হাসপাতালকে রক্ষা করতে হবে না, নয়। যারা আমাদেরকে সমর্থন করেন, যারা করেন না, যারা বিরোধিতা করেন, তাদের প্রত্যেকের জন্য এই হাসপাতালকে বাঁচাতে হবে। লুঠে রাজত্ব চলছে। হাসপাতালে দুপুরবেলার খাবারের জন্য কত টাকা অ্যালটমেন্ট হয়, আর সেই খাবারের কত টাকা রুগীরা পাচ্ছে, আর কত টাকা রুগী কল্যাণ পরিষদের চেয়ারম্যানের পকেটে ঢুকছে, সেই জবাব তো চাইতে হবে। জবাব তো চাইতে হবে। কত টাকার ওষুধ আসছে, কত টাকার ওষুধ আউটডোরে দেওয়া হচ্ছে, আর কত টাকার ওষুধ বাইরে ঘুরপথে চলে যাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ড করেছে মমতা ব্যানার্জি। স্বাস্থ্যসাথী কার্ডের নামে বাইরের নার্সিংহোম গুলোতে 2.5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা দেওয়া হবে। কেন? ওই টাকা দিয়ে সরকারি হাসপাতালে কেন সমস্ত ওষুধপত্র বিনা পয়সায় দেওয়া হবে না? কেন ওই টাকা খরচা করে সরকারি হাসপাতালে সমস্ত ইনজেকশন বিনা পয়সায় দেওয়া হবে না? কেন ওই টাকা খরচা করে এখানের যে নার্সিং স্কুল, সেখানকার পরিকাঠামো আর উন্নত করা হবে না?
কেন ওই টাকা খরচা করে আরো নতুন যন্ত্রপাতি বসানো হবে না, এমআরআই মেশিন বসানো হবে না, সিটি স্ক্যান মেশিন বসানো হবে না, সিসিউ বেড বসানো হবে না? আমরা এই প্রশ্ন শুধুমাত্র আমাদের বাড়ির সমর্থকদের জন্য করছি না। যারা বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করেন, লাল ঝান্ডায় ভোট দেন, তাদের জন্য বলছি না। আমরা এই গোটা বীরভূম জেলার, ঝাড়খণ্ডের প্রচুর মানুষ চিকিৎসা করতে আসেন, দল মত নির্বিশেষে সমস্ত মানুষদের জন্য বলছি যে এই হাসপাতালকে বাঁচাতে হবে। হাসপাতাল বাঁচান, জীবন বাঁচান। এই হাসপাতাল না বাঁচাতে পারলে আমাদের জেলার গরিব খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষেরা প্রত্যেকদিন হাসপাতালে ঢুকবে আর লাশ হয়ে মর্গে যাবে। আমরা যতদিন বেঁচে আছি, এসএফআই ডিওয়াইএফআই যতদিন বেঁচে আছে, গরিব মানুষদেরকে চিতায় আর কবরে উঠতে আমরা দেব না বলেই 3 দিন ধরে অবস্থান করছি। আমরা স্লোগান দিয়েছি, হাসপাতাল বাঁচান, জীবন বাঁচান। আর এই স্লোগানকে কেন্দ্র করে 3 দিন ব্যাপী অবস্থান চলবে। আগামীকাল সুপারের কাছে ডেপুটেশন হবে, আগামী পরশু ডিএম অফিস অভিযান হবে। শুধুমাত্র একটাই দাবি, একটাই ইস্যু, গরিব খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষ যারা এই হাসপাতালের উপর নির্ভর করে থাকেন, তাদের জন্য চিকিৎসা পরিকাঠামো উন্নয়ন করতে হবে। গরিব মানুষকে কোথায় কোথায় বর্ধমান, কলকাতা পাঠানো যাবে না। এই জেলার মানুষকে এই জেলাতেই চিকিৎসা পরিষেবা দিতে হবে। তার জন্য ডাক্তার নিয়োগ, নার্স নিয়োগ, টেকনিশিয়ান নিয়োগ, যন্ত্রপাতির যা ব্যবস্থা, সেই ব্যবস্থা করতে হবে। সেইটুকু কথা বলেই 72 ঘন্টা সময় দিয়ে আগামী দিনে যে অবস্থান বিক্ষোভ এবং যে বৃহত্তর আন্দোলন তৈরি হবে, তাতে সমস্ত মানুষকে আমাদের সাথে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, এসএফআই ডিওয়াইএফআই জিন্দাবাদ। বন্ধুগণ,